আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি আশিক তমাল, আমি নাবিলা সোহার। 3.5 দশকে মিয়ানমার থেকে আসা 12 লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ, যাদের বসবাসের জন্য দিতে হয়েছে প্রায় 10,000 একর জমি। সোয়ার, কিন্তু এখানেই শেষ নয়। নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য আরও জমি চাই জাতিসংঘ। তবে নতুন করে বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ। কক্সবাজার থেকে ফিরে আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সুমন আহমেদ। 12 লাখ রোহিঙ্গার ভার বইছে পর্যটন শহর কক্সবাজার। 2017 সাল থেকে শুরু হওয়া সেই ঢল এখনও থামেনি। এই যেমন চলতি বছরের জানুয়ারিতে রাখাইন রাজ্যের বুথিদং থেকে 7 জনের পরিবার নিয়ে এসেছেন নূর কয়দা বেগম। এখনও নির্দিষ্ট জায়গা না পাওয়ায় আপাতত এক ক্যাম্পে থাকছেন আত্মীয়ের সাথে। মিয়ানমার সীমান্ত পাড়ি দিতে তাকে খরচ করতে হয়েছে 35 লাখ কিয়াত, যা বাংলাদেশের প্রায় 2 লাখ টাকা। রাতে তোলে বেড়াই নিল যে ভাড়া যদি গুঙ্গিয়ান হলে মারি আর বেড়া টাঙা সার করে মা ফলাই। গত 2 বছরে এমন অনেকে ভিড়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে। আব্দুর রহিম তাদেরই একজন। আগতুন মুসলমান জিয়ত আছে ইয়ত চাইরা তারা ডর হাতিয়ার কল মারে। বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী 90-এর দশকে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ রোহিঙ্গা। 2017 সালে যোগ হয় 7 লাখেরও বেশি, আর 2024 সালে আসে নতুন করে 1.5 লাখ। সব মিলিয়ে বাংলাদেশকে বইতে হচ্ছে 12 লাখ রোহিঙ্গার ভার। কক্সবাজারে রোহিঙ্গাদের 33টি ক্যাম্পের জন্য বাংলাদেশকে দিতে হয়েছে 8,000 একর জমি। চাপ কমাতে এক পর্যায়ে কক্সবাজার থেকে রোহিঙ্গা স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। নোয়াখালীর ভাসানচরে বিশাল এলাকায় প্রতিষ্ঠিত হয় নতুন ক্যাম্প। 2020 সালের 4 ডিসেম্বর শুরু হয় স্থানান্তর। বর্তমানে ভাসানচরে আছে প্রায় 33,000 রোহিঙ্গা। এখানেই শেষ নয়, নতুন করে আসতে থাকা রোহিঙ্গাদের আবাসন তৈরির জন্য বাংলাদেশের কাছে আরও জমি চায় জাতিসংঘ। এরই মধ্যে জমি পেতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে UNHCR। Because of the very limited space available in the camps, we haven't been able to give everybody their own shelter. We need more space, right? More space to be able to build shelters. We also need permission to build these new shelters. And then lastly, we also need the funding to build these new shelters. We are advocating for additional land. We're advocating for a broader scope, a gap in policy that will allow us to build more shelters. This is an ongoing conversation. তবে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, নতুন করে জমি বরাদ্দ বা আশ্রয় কেন্দ্র নির্মাণের মতো পরিস্থিতি নেই। এখন নতুন করে এক্সপেনশনের আসলে সুযোগ নেই। তো এই নিয়ে জাতিসংঘের সংস্থাগুলো আসলে বাংলাদেশ সরকারের কাছে বারবার বলছে। তো কোনো ক্ষেত্রে কিছু ভার্টিক্যাল এক্সটেনশনেরও কথাবার্তা আসছে। এখন পর্যন্ত আসলে তাদেরকে নতুন করে ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে আমাদের মধ্যে এরকম কোনো সক্রিয় আলোচনা নেই। রোহিঙ্গাদের নতুন আবাসন তৈরিতে ঠিক কত জায়গা লাগতে পারে তা নিয়ে বিস্তারিত মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে 1.5 ডজন চুক্তি ও সমঝোতা। সফরের আগ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্র সহ 4 দেশের দূত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কোন দেশ সফর করা হবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, যেখানে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রম বাজার ও বিনিয়োগের বিষয়গুলো। এই সফরে সংস্কৃতির বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাদি রয়েছে। আমরা আশা করছি তার মধ্যে কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে।
মালয়েশিয়া থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং পরদিন বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। সম্ভাবনা আছে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল সইয়ের। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে দৌড়ঝাঁপ বেড়েছে বিদেশি কূটনীতিকদের। ছুটির দিনেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূত হাইকমিশনার। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দাবি, এগুলো নিয়মিত সাক্ষাতের অংশ। যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা আমরা তো টাকাবো না, আমরা যাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বাইল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। সহায়ক আবহাওয়া তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। কাল মালয়েশিয়া রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আশা করা হচ্ছে এ সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার, সহযোগিতা ও শিক্ষা প্রযুক্তি খাতে সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। কুয়ালালামপুর থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটির সফরে আসছেন তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবেন স্থানীয় সময় সন্ধ্যায়। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 22 জুন। এদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দুই সরকার প্রধানের বৈঠকে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও। কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। যারা আনডকুমেন্ট প্রবাসী আছে তাদেরকে লিগ্যালাইজেশন করার যে দাবিটা, এটা আমাদের প্রধান দাবি থাকবে। তার পাশাপাশি নতুন শ্রমবাজার খুললে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের দাবি দেওয়া। অন্য দেশের শিক্ষার্থীদেরকে তারা জব করার সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সুযোগটা এখানে নাই। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে যেন উনি অনুরোধ করেন। আরেকটা আমাদের দাবি হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে অনেক মানুষ জেলে আছে, হাই কমিশন যেন এটা তদারকি করে, যাতে তাদের দীর্ঘদিন ধরে জেলে থাকতে না হয়। এই সফরে মালয়েশিয়ার কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতায় নয়, বরং এখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রবাসীদের বিশ্বাস, শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেট মুক্ত কর্মী নিয়োগ এবং প্রবাসী কল্যাণ নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় যাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ বিষয়ে আরও তথ্য জানাতে কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, সফর সূচির আরও বিস্তারিত জানাবেন এবং বাংলাদেশিদের জন্য কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু? তমাল, সফরসূচি বলতে আগামীকাল মালয়েশিয়ান সময়ে 8:45 দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়াতে পৌঁছাবেন। কুয়ালালামপুর যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখান থেকে তিনি যে স্থানীয় যে এখানে শহরেই একটি হোটেল, 5 তারকা যে হোটেল রয়েছে সেখানে উঠবেন। সেখান থেকে রাত 10টা থেকে 12টা পর্যন্ত স্থানীয় বিএনপি এবং কমিউনিটির নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠক শেষের ওই দিনে কার্যক্রম শেষ। এরপর দিনে বলা যায় মূল কার্যক্রম, যেটি আগামী 22 জুন অর্থাৎ সোমবার তিনি এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যে দ্বিপাক্ষিক যে বৈঠক সেটি শুরু হবে পুত্রজায়াতে, যেটা এখানকার যে বাণিজ্যিক রাজধানী বলা হয় সেখান থেকে তিনি সেখানে তাদের এখানে স্থানীয় যে শিক্ষামন্ত্রী রয়েছে মালয়েশিয়ার, তিনিও অংশ নেবেন। এছাড়া এরপরে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে, সরকারি বাসভবন, সেখান থেকে তিনি
কুয়ালালামপুরে আসবেন। কুয়ালালামপুরে স্থানীয় 3টি যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি সেখান থেকে চীন রওনা করবেন। বলা যায় এই তারেক রহমানের সফর অনেকটা তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী এখানে আসছেন। বিশেষ করে বাংলাদেশে যে শ্রমবাজার বন্ধ রয়েছে, আপনি জানেন যে গত 2023 সাল থেকেই এই মালয়েশিয়ার যে কলিং ভিসার যে শ্রমিকরা আসতো আমাদের এই মালয়েশিয়াতে, কিন্তু সেটি বন্ধ রয়েছে। এইখানকার প্রবাসী যারা রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন, এবং বাংলাদেশের যারা বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে যাচ্ছেন তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর সফর অনেকটা গুরুত্ব বহন করবে এবং তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমবাজার বিস্তার ঘটবে এবং এখানে শ্রমবাজারটা খুলবে। আর বিশেষ করে অনেকেই অবৈধ যারা রয়েছেন, তারা জেলে যারা রয়েছেন তাদেরকে কীভাবে জেল থেকে বের করে বাংলাদেশে পাঠানো যায় সেই ব্যবস্থার বিষয়েও তারা কথা বলবেন, সরকার প্রধান কথা বলবেন। আরেকটা বিষয় আছে যেটি আপনি জানেন, বাংলাদেশের প্রায় 11,00,000-এরও বেশি শিক্ষার্থী এখানে, 11,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। এই তাদের অন্যান্য দেশের শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পায় সেই বিষয়েও আলাপ আলোচনা হতে পারে বলে জানা গেছে এখানে যারা সংশ্লিষ্ট তারা রয়েছেন। বিশেষ করে এখানকার মানুষ এবং এখানকার যে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছে দীর্ঘদিন ধরে তাদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো অনেকটাই লাঘব হবে তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে। তমাল। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়ালালামপুর থেকে প্রধানমন্ত্রী সফর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু। দেশের ক্ষুদে ফুটবলারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে চালু হবে গোল্ড কাপ টুর্নামেন্ট। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই দেশের ক্ষুদে ফুটবলারদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। দীর্ঘ 2.5 মাসের বাছাই পর্ব শেষে সেরা 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি শিরোপা নির্ধারণী লড়াইয়ে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলে কিক অফ করে সূচনা করেন ফাইনাল খেলার। কিকঅফের মাধ্যমে খেলা উদ্বোধন চলেছেন আবারও। বালিকা বিভাগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশালের বাকেরগঞ্জের দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু এই টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চেও খেলতে হবে। তাগিদ দেন মেসি, রোনালদো, এমবাপ্পের মতো ফুটবলার হিসেবে নিজেদেরকে গড়ে তোলার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয় সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়েছি। তিনি জানান, আগামী বছর থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। বলেন, সব খেলায় পারদর্শী হয়ে বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে হবে নতুনদেরই। সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। 6 এপ্রিল শুরু হয় টুর্নামেন্ট। অংশ নেয় 65,300-রও বেশি প্রাথমিক বিদ্যালয়। গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা 4টি দল জায়গা করে নেয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের সরকার শিগগিরই বেনজির আহমেদকে ফেরত দেবে বলে আশা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। জানান, দেশটিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। বলেন, 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে, তাই সতর্ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। 18 জুন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জনবান্ধব করতে এ প্রসঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, 23 জুন অস্থিরতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে। এ আশঙ্কা থেকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে পুলিশ। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি,
এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, ৩০ দিন সময় থাকলেও ৩ দিনের মধ্যেই প্রয়োজনীয় নথি সংযুক্ত আরব আমিরাতের সরকারকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা জানান মন্ত্রী। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। এর আগে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 15 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দুষ্টের দমন আর শিষ্টের পালন নীতিতে থাকতে চায় সরকার। ইঙ্গিত দেন রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার। ইনশাআল্লাহ সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, এটি একটি রেজিমেন্টেড পার্ট। মুন্সিগঞ্জে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে বিএনপি। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণকে দেয়া কথা রাখেনি বিএনপি। খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেছেন 11 দলের নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে সরকার। খুলনা নগরীর সার্কিট হাউস মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। শনিবার বিকেলে কর্মসূচি শুরুর আগেই জড়ো হন জোটের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করায় এই সরকার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই, তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণকে দেয়া কথা রাখেনি। সীমান্ত পরিস্থিতির সমালোচনা করেন তিনি। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এদিকে বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। বিলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।